হাওরের মাঠে মাঠে ধান কাটা উৎসব, মারাইয়ের ব্যস্ত কৃষাণ কৃষাণী, ভালো ফলনে কৃষকের মুখে হাসি। সুনামগঞ্জে বৃষ্টি শুরু হওয়ায় দুশ্চিন্তা। আল্লাহ দিলে এখন বালাই আছে, ধানের ফসল খুব বেশি ফলছে, ঠিক আছে, ধান খাড়া হইতেছে অনেক। আবহাওয়া খারাপ তো পানি তোলে যাবে, মনে হচ্ছে যাইতেও পারে ধান। 3 ঘন্টার মাঝে মনে একবার কাটা হয়েছে, আর 2 ভাগ রয়েছে কাটার ভাগ। উৎপাদনে ফিরেছে 2 মাসের বেশি বন্ধ থাকা চাল কল। সরকারিভাবে বেঁধে দেয়া দাম পুনর্বিবেচনার দাবি ব্যবসায়ীদের। রোহিঙ্গা প্রত্যাবর্তন কঠিন হলেও অসম্ভব নয় বলছেন বিশ্লেষকরা। আরাকান আর্মির সঙ্গে আলোচনা চালিয়ে নেয়ার পরামর্শ। হবিগঞ্জে ট্রাক পিকআপ সংঘর্ষে 4 জন নিহত। চুয়াডাঙ্গা সিরাজগঞ্জে বাস ট্রাক চাপায় প্রাণ গেল 4 জনের। এবং সাফ অনূর্ধ্ব 19 চ্যাম্পিয়নশিপ সামনে রেখে জাতীয় দলের ক্যাম্প শুরু। প্রবাসী ফুটবলার নিয়ে শক্তিশালী দল করার সংখ্যা। স্বাগত এখন বাণিজ্যে। আপনাদের সঙ্গে পুরো আয়োজনের সঙ্গে আছে আমি মশিউর অনিক। নেত্রকোনা ও কিশোরগঞ্জের হাওরে চলছে ধান কাটার উৎসব। বৈশাখ মাসের শুরু থেকে পুরোদমে চলছে কাটা ও মারাই। ব্যস্ত সময় পার করছেন কৃষক ও শ্রমিকরা। তবে বৃষ্টিতে ব্যাঘাত ঘটেছে সুনামগঞ্জে। এ নিয়ে বিস্তারিত জানতে নেত্রকোনার গোবিন্দ্রশ্রী হাওর থেকে যুক্ত হচ্ছেন হারুনুর রশিদ, কিশোরগঞ্জের নিকলি হাওর থেকে যুক্ত হচ্ছেন মশিউর কায়েজ ও সুনামগঞ্জের শনির হাওর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী গুলজার আহমেদ। তবে শুরুতে চলে যায় নেত্রকোনাতে। হারুন, আপনার কাছে আপনাকে জানতে চাই যে আসলে এই যে ধান কাটা মারাইয়ের কাজ আসলে শেষ হতে কতদিন সময় লাগতে পারে, আর কেমন উৎসব মুখর পরিবেশে আসলে তারা এই আয়োজনটা করছে? অনেক আমি যদি একটু বলি, নেত্রকোনার যে হাওরাঞ্চল রয়েছে, এই হাওরাঞ্চলের মানুষের মাঝে কিন্তু ঠিক উৎসব চলছে। অর্থাৎ এই যে ধান কাটার সময়, বোরো ধান কাটার এই সময়টির জন্যই কিন্তু হাওরাঞ্চলের যারা কৃষক তারা অপেক্ষা করেন পুরোটা বছর, এবং তাদের 4 মাসের যে শ্রম ঘামে যে ফসল উৎপাদিত হয় এবং সেই ফসলগুলো ঘরে তোলার যে সময়, এই সময় কিন্তু এখানে চলছে। যার কারণে এই হাওরাঞ্চলের মানুষজন কিন্তু বেশ খুশি এবং তাদের চোখে মুখে খুশির ঝিলিক কিন্তু দেখা যাচ্ছে। এটির একটি বড় কারণ হচ্ছে যে এখন যে সময়টি চলছে এটি কিন্তু একেবারেই ধান কাটার উপযোগী সময়। অর্থাৎ রোদ রয়েছে এবং আবহাওয়াও কিন্তু ঠিক একেবারে ততটা উষ্ণ নয়, যার জন্য মানুষ কষ্ট করতে হয় ধান কাটার সময়। একেবারেই সুন্দর আবহাওয়া, একেবারে অতিরিক্ত গরম নেই এবং যে রোদ রয়েছে, যার কারণে কিন্তু যারা কৃষক তারা তাদের যে উৎপাদিত ধান, সেই ধানগুলো কিন্তু স্বস্তিতে কাটতে পারছেন। আমরা কিছুক্ষণ আগে এই হাওরের বিভিন্ন এলাকা ঘুরে এসেছি এবং দেখেছি যে বিভিন্ন এলাকায় কিন্তু কৃষকরা তাদের ধান কাটাতে ব্যস্ত। এখানে স্থানীয় যে কৃষক রয়েছেন তারা শ্রমিকের মাধ্যমে ধান কাটাচ্ছেন অনেকে, এবং অনেকে কম্বাইন্ড হারভেস্টার মেশিন দিয়ে কিন্তু ধান কাটা হচ্ছে। আমরা কথা বলেছিলাম কয়েকজন কৃষকের সাথে, তারা যেটি বলেছেন, এবার কিন্তু ধান কাটা শুরু হলেও শ্রমিকের কিন্তু একটা সংকট তৈরি হয়েছে। বিভিন্ন এলাকা থেকে অনেক শ্রমিক কিন্তু এখানে ধান কাটতে এসেছেন, কিন্তু তারপরেও তাদের যে পরিমাণ শ্রমিকের প্রয়োজন হয় সেই শ্রমিক কিন্তু তারা পাচ্ছেন না, যার কারণে তারা কিছুটা সমস্যার মধ্যে রয়েছেন। এবং আমরা একটু যদি আপনাদের জানাই যে কিশোরগঞ্জের হাওরেও কিন্তু একইভাবে ধান কাটা চলছে এবং কিশোরগঞ্জ জেলায় এবছর 1,68,100 হেক্টর জমিতে বোরো ধান আবাদ করা হয়েছিল এবং এখান থেকে ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা 12,83,368 মেট্রিক টন, এবং হাওরাঞ্চলে 1,04,000 হেক্টর জমিতে বোরো ধান আবাদ হয়েছে। এ থেকে 7,96,000 মেট্রিক টন ধান উৎপাদনের আশা করছেন এখান কৃষি বিভাগ। এবং নেত্রকোনায় মোট 1,85,460 হেক্টর জমিতে বোরো ধান আবাদ হয়েছে। এর মধ্যে 12,76,300 মেট্রিক টন ধান উৎপাদন হবে বলে আশা করছে কৃষি বিভাগ। এবং হাওরাঞ্চলে, নেত্রকোনার হাওরাঞ্চলে কিন্তু 41,075 হেক্টর জমিতে ধান আবাদ হয়েছে। এর মধ্যে 2,86,000 মেট্রিক টন ধান উৎপাদন হবে কিন্তু আশা করছেন কৃষি বিভাগ। এবং এবার যে অনুকূল পরিবেশ এবং কৃষকদের যত্ন আত্তি এবং শ্রমে ঘামে কিন্তু বেশ ভালো ফলন হয়েছে। আমরা কৃষকদের সাথে কথা বলেছি, কৃষকরা যেটি বলেছেন যে এখানে
যে ধান উৎপাদন হচ্ছে এখানে 10% কাটা, প্রতি কাটায় প্রায় 10 মণ করে ধান উৎপাদন হচ্ছে এবং এটি হচ্ছে এই অঞ্চলের বেশ বিগত কয়েক বছরের মধ্যে কিন্তু এবার সর্বোচ্চ ফলন এবং প্রায় সব কৃষকই বলেছেন যে তারা ভালো ফলন পাচ্ছেন। তবে তারা কিন্তু দাম কিছুটা কম পাচ্ছেন এবং তারা কিন্তু দাম কিছুটা কম পাচ্ছেন, অর্থাৎ এখন 900 থেকে 980 টাকা মণ দরে ধান বিক্রি হচ্ছে। কৃষকরা বলছেন যে 1200 বা 1300 টাকা মণ দরে যদি ধান বিক্রি করা যায় তাহলে তারা কৃষকটা লাভবান হবেন। তো এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে সর্বশেষ। এই পর্যায়ে আমরা চলে যেতে চাই হচ্ছে অন্য পাশে। আপনাকে ধন্যবাদ। আসলে এই আনন্দমুখর পরিবেশে যেই হচ্ছে ধান কাটার উৎসব, এটাই আসলে একটা চমৎকার আয়োজন। এবার আমরা একটু চলে যেতে চাই সিলেটে। সেখানে আসলে সুনামগঞ্জের শনিরে যে হাওর, সেখানে ধান কাটার উৎসব চলছে। সেখান থেকে জানবো যে সেখানকার কৃষকরা কেমন ধান কাটার উৎসব পালন করছেন। তো জানাবেন যে আসলে কেমন ধান কাটার উৎসব পালন করা হচ্ছে, সেখানকার কৃষকরা ধান কাটছেন এবং কোনো ধরনের কোনো প্রতিকূলতার পরিবেশের সম্মুখীন কৃষকেরা হচ্ছেন কিনা। দেখুন, আসলে সুনামগঞ্জকে বলা হয় হাওরের রাজধানী, সুতরাং এখানেই বৈশাখের যে ধান কাটার যে উৎসব সেটি আসলে পরিলক্ষিত হয়। যদিও এবার কিছুটা ব্যতিক্রম রয়েছে। আপনি জানেন আজকে বৈশাখের 6 তারিখ। এখন পর্যন্ত কৃষি অধিদপ্তর যেটি বলছে যে সিলেট বিভাগের 4 জেলায় যে পরিমাণ ধান কাটা হয়েছে তার পরিমাণ মাত্র 10.75%, অর্থাৎ 4 ভাগের 1 ভাগও কিন্তু এখনো কাটা হয়নি। অথচ বছরের এমন সময়ে আমরা দেখি যে অন্যান্য বছর প্রায় 40% বা অর্ধেকের কাছাকাছি ধান কাটা হয়। আমরা সকাল থেকেই মূলত সুনামগঞ্জের যে তাহিরপুর, মধ্যনগর এবং ধর্মপাশা, সেই সাথে বিশম্ভপুর যে উপজেলার হাওরগুলো রয়েছে, অর্থাৎ বড় বড় যে হাওরগুলো আছে, টাঙ্গর হাওর, শনির হাওর, খরচার হাওর, বেশ কয়েকটি হাওরে কিন্তু আমরা গিয়েছি ইতিমধ্যে। এখানকার কৃষকরা যেটি বলছেন যে যেহেতু গত 2 দিন থেকে মূলতই সুনামগঞ্জের যে প্রকৃতির যে পরিবেশ, প্রাকৃতিক যে বিপর্যয় সেটি কিছুটা রয়েছে, অর্থাৎ বৃষ্টি থাকার কারণে ধান কাটায় অনেকটা ধীরগতি রয়েছে। তার সঠিক তথ্য হচ্ছে যে কৃষি অধিদপ্তর যে তথ্য সরবরাহ করছে সেটিতে আসলে প্রমাণিত। আজকেও সকাল থেকেই মূলত, যদিও এখন বৃষ্টি কিছুটা থেমেছে, সকাল থেকেই আসলে মুষলধারে বৃষ্টি হচ্ছিল সুনামগঞ্জে এবং কৃষকরা কিন্তু ধান কাটার জন্য মাঠে নামেননি। আধা ঘন্টা 40 মিনিটের মধ্যেই মূলত যে বিশেষ করে সড়ক তীরবর্তী যে সকল ধান ক্ষেতগুলো আছে সেখানে ধান কাটা হচ্ছে। আমরা বর্তমানে রয়েছি বিশম্ভপুরের যে শনির হাওর, এখানে যারা কৃষক রয়েছেন তারা যেটি বলছেন যে অন্যান্য বছর ধান এমন সময় আসলে পুরোটা পেকে যায়, কিন্তু এবার কিছু কিছু পেকেছে, আবার কিছু কিছু কিন্তু আধা কাঁচাও রয়েছে। সেই আধা কাঁচা থাকার কারণে এখনো তারা ধান কাটা শুরু করতে পারেননি। তারা বলছেন যে যদিও তাদেরকে আবহাওয়া অধিদপ্তর এবং পানি উন্নয়ন বোর্ড, জেলা প্রশাসন থেকে তাদেরকে বলা হয়েছে যে ধানগুলো পাকা হয়েছে, ন্যূনতম পাকা হয়েছে, সেগুলো কেটে নেওয়ার জন্য। ইতিমধ্যে আপনারা জানেন যে সুনামগঞ্জ জেলা প্রশাসন তারা জরুরি ঘোষণা দিয়েছেন যে তাদের যে 3টি অধিদপ্তর আছে, বিশেষ করে ধান সংশ্লিষ্ট বা কৃষক সংশ্লিষ্ট দপ্তরগুলো, তাদের সকল কর্মকর্তা কর্মচারীদের ছুটি বাতিল করা হয়েছে এবং যাতে কৃষকদেরকে সহযোগিতার জন্য তারা সারাক্ষণ যাতে সচেষ্ট থাকেন। তো আমরা কৃষকরা যেটা বলছিলেন যে অন্যান্য বছর যে হাওরের ধান পাকার জন্য যেটি এটা হয়েছে, সেই ক্ষেত্রে আসলে যেহেতু আজকে রয়েছি, সারাদিনই আমরা হাওরে থাকবো এবং হাওরের যে সার্বিক পরিবেশ সেটি তুলে ধরার চেষ্টা করবে। তবে এই মুহূর্তে বলা যাচ্ছে যে বৃষ্টি কিছুটা থেমেছে, এখন কৃষকরা হয়তো বা মাঠে নেমেছেন। তবে চিরাচরিত যে বৈশাখী কৃষকের মুখে যে হাসি আছে তার পরিবর্তে কিছুটা তারা আসলে কপালে চিন্তার ভাঁজও কিন্তু দেখা যাচ্ছে। তো এই হচ্ছে সুনামগঞ্জ থেকে ধান কাটার সর্বশেষ তথ্য। আমরা চলে যাচ্ছি স্টুডিওতে। সুনামগঞ্জ থেকে গুলজার জানাচ্ছিলেন সেখানকার ধান কাটার উৎসবের সবশেষ। এবার একটু চলে যেতে চাই কিশোরগঞ্জে, সেখানে হাওর এলাকায় আছেন সহকর্মী মশিউর কায়েস। কায়েস, আপনার থেকে জানতে চাই যে এই যে ধান কাটার উৎসব হচ্ছে, আপনি জানাবেন যে আসলে ধানের ফলন কেমন হয়েছে কিশোরগঞ্জে এবং সেখানকার কৃষকেরা খুশি কিনা। কিশোরগঞ্জেও কিন্তু আসলে অন্যান্য যে জেলার মতো সারা দেশের মতো কিন্তু আসলে চলছে ধান কাটা এবং এই ধান কাটার যে উৎসব চলছে এবং আমরা সকাল থেকে দেখছি
অঞ্চলে থাকায় বেশ কয়েক বছরের তুলনায় বেশ ভালো ফলন হয়েছে এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, কৃষকদের সঙ্গে কথা হয়েছে, তারাও যে বিষয়টি বলছে আসলে যে বেশ বাম্পার ফলন হয়েছে এবছর। এবং আমরা দেখেছি যে মাঠে মাঠে আসলে সোনালী ধান কিন্তু হাসছে এবং কৃষকও কিন্তু আসলে সেই সোনালী ধানের সাথে কিন্তু আসলে বেশ খুশি আমরা দেখতে পাচ্ছি। তো কিশোরগঞ্জে এবছর কিন্তু আসলে ব্যাপক হারে ধানের উৎপাদন হয়েছে, বিশেষ করে হাওড়ে। এবছর কিন্তু হাওড়ে 1,04,000 হেক্টর জমিতে ধানের আবাদ হয়েছে। হাওড় কিন্তু আসলে জেলার মধ্যে অন্যতম ধান উৎপাদনকারী অঞ্চল হিসেবে আসলে বিবেচিত হয় এবং এখানকার যে সর্বমোট যে আসলে ধানের যে আবাদ হয়েছে সব মিলিয়ে কিন্তু এবার যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, তার থেকে কিন্তু আসলে এবার আরো অনেকটাই বেশি আবাদ হয়েছে বোরো ধানের থেকে কিন্তু আসলে এবার আরো অনেকটাই বেশি আবাদ হয়েছে বুরু ধানের এবং উৎপাদনও চিন্তা করছে যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, যা লক্ষ্যমাত্রা তাদের ছাড়িয়ে যাবে। আমাদের সঙ্গে নেত্রকোনা, কিশোরগঞ্জ এবং সিলেট থেকে যুক্ত ছিলেন সহকর্মীরা, জানাচ্ছিলেন ধান কাটার উৎসবের সবশেষ খবরাখবর। এদিকে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ মোকামে উঠতে শুরু করেছে নতুন বোরো ধান। এই অবস্থায় ধানের সংকটে 2 মাসেরও বেশি সময় বন্ধ থাকা চালকলগুলো পুনরায় উৎপাদনে ফিরেছে। ব্যবসায়ীরা বলছেন মোকামে ধানের সরবরাহ বাড়লে ইতিবাচক প্রভাব পড়বে চালের বাজারেও। তবে সরকারিভাবে ধানের যে দাম বেঁধে দেওয়া হয়েছে চালের বাজার নিয়ন্ত্রণে তা পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন চালকল মালিকরা। আজিজুল সঞ্চয়ের প্রতিবেদনে দেখবেন বিস্তারিত। টানা 3 মাসের ধানের সংকট কাটিয়ে আবারও জমজমাট হতে শুরু করেছে দেশের পূর্বাঞ্চলের সবচেয়ে বড় আশুগঞ্জ ধানের মোকাম। মেঘনাপাড়ের এই হাট ধানের যোগান দেয় জেলার 250 চালকলে। তবে চাহিদা মেটাতে ধান আনতে হয় দেশের অন্যান্য মোকাম থেকেও। আমন মৌসুম শেষে গত ডিসেম্বর থেকে ধানের সংকট দেখা দেয় মোকামে। ধীরে ধীরে যা প্রকট আকার ধারণ করে, ফলে দামও ছিল বেশ চড়া। পাশাপাশি ধানের সংকটে জেলার অধিকাংশ চালকল বন্ধ হয়ে যায়। এতে অস্থিতিশীল হয়ে ওঠে চালের বাজার। তবে চলতি মাসের প্রথম সপ্তাহ থেকে মোকামে নতুন ধান উঠতে শুরু করায় আবারও সচল হয়েছে বন্ধ চালকলগুলো। কর্মচাঞ্চলতা ফিরেছে শ্রমিকদের মাঝে। বর্তমানে মোকামে মিলছে বিয়ার 88 ও মোটা ধান। তবে ধীরে ধীরে মোকামে ধানের সরবরাহ বাড়ছে। এতে চালের বাজারে ইতিবাচক প্রভাব পড়বে বলে জানিয়েছেন চালকল মালিকরা। এখন তো নতুন ধান, কৃষকের কাছে ধান আছে, ইনশাল্লাহ ধান সামনের দিনে আইব। আমরা পর্যাপ্ত পরিমাণ ধান পাই নাই, এখন আলহামদুলিল্লাহ বৈশাখ লাগছে, নতুন ধান আসতেছে, মিলের প্রোডাকশন হয়তো সামনে ভালো যাবে আর কি, যেহেতু আমরা ধান পাচ্ছি। সরবরাহ যদি অতিরিক্ত সরবরাহ যদি বাড়ে তাহলে চালের দাম অটোমেটিকলি কমতেও পারে। এবার বোরো মৌসুমে সরকার প্রতি কেজি ধান সংগ্রহ করবে 36 টাকায়। তবে বাজারে চালের দাম স্থিতিশীল রাখতে ধানের দাম অন্তত 1 টাকা কমিয়ে পুনর্নির্ধারণের দাবি চালকল মালিক সমিতির। 36 টাকার ধানটা যদি আমরা ক্রাশিং করে চালে রূপান্তরিত করি, সেই ক্ষেত্রে 52 থেকে 53 টাকা পড়তে হয়। তারপরে যদি ফলন ভালো হয় তাহলে ইনশাল্লাহ হয়তো বাজারটা কিছুটা কমবে। ব্রাহ্মণবাড়িয়ার চালকলগুলো থেকে প্রতিদিন অন্তত 10 কোটি টাকার চাল পাঠানো হয় ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগে। আজিজুল সঞ্চয়, এখন ব্রাহ্মণবাড়িয়া। নেতারা নাইম আবির জানাচ্ছেন বাকিটা। বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের মধ্যে 1,80,000-কে ফেরত পাঠানোর যোগ্য চিহ্নিত করায় ফের আলোচনায় রোহিঙ্গা প্রত্যাবাসন ইস্যু। যদিও জান্তা সরকারের এমন আশ্বাসে ভরসা নেই রোহিঙ্গাদের। তারা জানেন তাদের মাতৃভূমির প্রায় 90% এখন আরাকান আর্মির দখলে। বছরে যদি 1,80,000 8 বছরে যদি মই নিতে ভারত দইলে তো ইনতে মানুষদের 40 বছরের দম নপুরাইব কাল্লা বছরে 30,000 বিয়ার বারের তো আর হিয়ান নচাই আরে হনকান জানর মালর গ্যারান্টির হতাও নহ, হনকান সেফটি সিকিউরিটির হতাও নহ। তো আর দাস মানে লজার দিবে কি লুমিও লজার দে আর উপর রেসপন্সিবিলিটি নাই, হনিকে উপর সারহান নাই। রোহিঙ্গা নেতারাও বলছেন নিজ দেশে ফিরতে আগ্রহী হলেও তাদের ফেরার মতো নিরাপদ পরিবেশ রাখাইনে নেই। আর এলাকা টু বি সেফ জোন মধ্যে হইলি হেডে আরকান আর্মি বাবানো উঠব মিলিটারি জানটাই বাবানো ইন্টারন্যাশনাল আর এলাকান রোহিঙ্গা এলাকান আর টু পিডিআর সেফ জোন হওয়ার দে হ্যাঁ নদলে আর এখন যাইবি কোনো অসুবিধা নেই। তবে রোহিঙ্গা প্রত্যাবাসনে অন্তর্বর্তী সরকারের উদ্যোগকে কূটনৈতিকভাবে বড় অগ্রগতি মনে করেন নিরাপত্তা বিশ্লেষকরা। যদিও তাদের পরামর্শ
প্রত্যাবাসন ইস্যুতে আরাকান আর্মির সঙ্গে বোঝাপড়া চালিয়ে নিতে হবে বাংলাদেশকে। বাস্তবতা হলো তারা এখন রাখাইন যে অঞ্চলটা আছে সেই অঞ্চলের 90% নিয়ন্ত্রণে চলে এসছে। বিশেষ করে রোহিঙ্গা প্রত্যাবর্ষণ যদি এখন আমরা করতে চাই তাহলে যেই পথ দিয়ে তাদেরকে ফিরতে হবে, যেই সীমান্ত যে চৌকিগুলো আছে সেই নিয়ন্ত্রণগুলো এখন আরাকান আর্মি আছে তাদের নিয়ন্ত্রণে। সুতরাং তাদের সাথে কোনো রকমের সমঝোতা না করে আমাদের পক্ষে কোনো একটি রোহিঙ্গাকেও ওই পাশে পাঠানো সম্ভব না। মিয়ানমার নিয়ে চীন মার্কিন ভিন্ন স্বার্থের ভারসাম্য বজায় রাখার চ্যালেঞ্জ নিতে হবে অন্তর্বর্তী সরকারকে। এটা একটা কেওয়াটিক জনপদ, একেবারে বিভিন্ন ধরনের স্বার্থবাদী গোষ্ঠী বিভিন্ন স্বার্থ নিয়ে এখানে কাজ করছে। তো এখানে রোহিঙ্গাতে ফেরত যাওয়াটা একটা নতুন প্রবলেম সৃষ্টি হবে। এটা চায় না, কিন্তু অ্যাপারেন্টলি না চাওয়ার কথা, তাদের নিরাপত্তার কথা বলেন, তাদের এলাকায় স্থিতিশীলতার কথা বলেন, এটাকে কিন্তু আমেরিকা ইনভেস্ট করার জন্য বা যে কোনো যারা চায় যে চায়নার বিরুদ্ধে একটা কিছু গড়ে উঠুক, তারা কিন্তু এখানে একটা ইনভেস্টমেন্ট করার সুযোগ পাচ্ছে। তবে সব চ্যালেঞ্জ মোকাবিলা করে পুরোদমে শুরু না করতে পারলেও ঈদের আগে প্রতীকী হলেও শুরু হবে রোহিঙ্গা প্রত্যাবাসন, প্রত্যাশা অবসরপ্রাপ্ত এই সেনা কর্মকর্তার। আগামী ঈদের আগে সিম্বলিক হলেও কিছু মানুষ আরাকানে পৌঁছতে পারবে। নাইম আবির, এখন, ঢাকা। হবিগঞ্জ, সিরাজগঞ্জ ও চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় 8 জন নিহত হয়েছেন, বেশ কয়েকজন হয়েছেন আহত। পুলিশ জানায় বৃহস্পতিবার দিবাগত রাত 3টার দিকে মাধবপুর উপজেলার বাখরনগর এলাকায় বাস পিকআপ সংঘর্ষে ঘটনাস্থলেই 4 জন নিহত হয়। পিকআপে ঘরের মালামাল সহ 17 জন যাত্রী ছিল। নিহতদের সবাই নবীগঞ্জের বাসিন্দা। আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে 5 জনের অবস্থা এখনো আশঙ্কাজনক। এদিকে চুয়াডাঙ্গা ঝিনাইদহ মহাসড়কে বাসের ধাক্কায় ভ্যানের 2 যাত্রী নিহত হয়, গুরুতর আহত হয়েছেন 1 জন। ভোরে চুয়াডাঙ্গা সদর উপজেলার 9 মাইল বাজারের পাশে এই দুর্ঘটনা ঘটে। এছাড়া সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বাস মাইক্রোবাস সংঘর্ষে নিহত হয়েছে আরও 2 জন। দিকে হবিগঞ্জ ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে 4 জন নিহত হয়েছে। এ নিয়ে আরও জানাতে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কাজল সরকার। কাজল, আপনার কাছে জানতে চাই আসলে কিভাবে এই দুর্ঘটনা ঘটেছিল, আর এই ঘটনার জন্য দায়ী কাউকে এখন পর্যন্ত আটক করতে পেরেছে কিনা, বা পাশাপাশি হাসপাতালে যে সমস্ত আহতরা ভর্তি তাদেরই বা সবশেষ পরিস্থিতি কি? যে বাখরনগর সেখানে এই দুর্ঘটনাটি হয়েছে। একটি সিলেট থেকে ঢাকাগামী একটি বাসের সঙ্গে মূলত পিকআপ যেটি মুন্সিগঞ্জ থেকে হবিগঞ্জ আসছিল সেই পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয় এবং ঘটনাস্থলে কিন্তু 4 জন মারা যান, যার মধ্যে 3 জন এক পরিবারের সদস্য, তাদের বাড়ি নবীগঞ্জ উপজেলায়। অন্য আরেকজন যিনি মারা গিয়েছেন তিনি মুন্সিগঞ্জের সিরাজ উপজেলার। তিনি মূলত এই পিকআপের হেল্পার ছিলেন। কিন্তু এই দুর্ঘটনার মূল কারণটি হিসেবে পুলিশ যেটি বলছে যে তারা মুন্সিগঞ্জে মূলত তারা একটি ইটভাটার মধ্যে শ্রমিক হিসেবে কাজ করতেন। তারা গতকাল বাড়িতে ফিরছিলেন এবং এই পিকআপের মধ্যে কিন্তু সব যাত্রী নিয়ে 17 জনের বেশি ছিলেন, যে কারণে আসলে এই দুর্ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে তারা ধারণা করছেন। যার মধ্যে আমরা দেখেছি অনেকে শিশু কিন্তু রয়েছে, বেশ কয়েকজন শিশু রয়েছে যাদেরকে হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং চিকিৎসক যেটি জানিয়েছেন এর মধ্যে 2 একজনের অবস্থা কিছুটা আশঙ্কাজনক, বাকিরা আসলে সংখ্যামুক্ত রয়েছেন। আর মরদেহ যেগুলো সেগুলো এখনো বর্তমানে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানায় রয়েছে। পুলিশ যেটি বলছে যে তাদের স্বজনরা এসেছেন, আইনি যে প্রক্রিয়া রয়েছে সেই প্রক্রিয়া শেষে মূলত তাদের মরদেহ হস্তান্তর করা হবে। আর হাসপাতালে যেটি বলছিলাম যে বেশ কয়েকজন আশঙ্কাজনক রয়েছেন, তাদেরকে চিকিৎসা দিচ্ছেন। একই সাথে একজন কিন্তু খুবই গুরুতর, যাকে এরই মধ্যে কিন্তু ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে সবচেয়ে মর্মান্তিক যে বিষয়টি হচ্ছে একই 3 জন মারা গিয়েছেন যাদের আসলে সন্তান রয়েছেন, তাদেরকে নিয়ে আসলে পরিবার অনেকটা হতাশাগ্রস্ত হয়ে পড়েছেন। একই সাথে শিশুরা যারা হাসপাতালে রয়েছেন তাদের অবস্থাটা একেবারে মানবিক বলা যায়, কেননা অনেকেই গুরুতর জখম হয়েছে। তারা অনেক শিশু রয়েছেন, আমরা দেখেছি 3 জন শিশু এখন পর্যন্ত তাদের জ্ঞান ফিরেনি, যাদেরকে নিয়ে আসলে অনেকটা শঙ্কা রয়েছে। চিকিৎসক জানিয়েছেন একই সাথে এই তাদেরকে নিয়ে আসলে তাদের যে পরিবারের সদস্যরা রয়েছেন তারাও উদ্বিগ্ন অনেক। হবিগঞ্জ ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে 4 জন নিহত হয়েছে। সে বিষয়ে সবশেষ খোঁজখবর রাখছিলেন সহকর্মী কাজল সরকার। এদিকে সমন্বয়ক পরিচয়ে অপহরণ উপরে আটকে রেখে মুক্তিপণ চাওয়ার অভিযোগে 2 ব্যক্তিকে আটক
আটক করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে অপহরণের শিকার ব্যক্তিকেও। বৃহস্পতিবার রাতে উত্তরা থেকে ভুক্তভোগীকে উদ্ধার ও অভিযুক্তদের আটক করে উত্তরা পশ্চিম থানা পুলিশ। এর আগেই বৃহস্পতিবার দুপুর 12:30টায় রাজধানীর উত্তরার একটি বেসরকারি প্রতিষ্ঠানে হামলা চালায় কয়েকজন। মালিককে না পেয়ে ওই প্রতিষ্ঠানের ম্যানেজারকে মোটরসাইকেলে করে তুলে নিয়ে যায় তারা। পরে আটকে রেখে চাওয়া হয় 10 কোটি টাকা মুক্তিপণ। অভিযোগ পেয়ে অভিযানে যায় পুলিশ। রাতেই আটক করা হয় মূল অভিযুক্ত কাজী জোবায়ের সহ 2 জনকে। পুলিশ জানায় আগেও বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক পরিচয় দিয়ে চাঁদাবাজির অভিযোগে গ্রেফতার হয়েছিলেন জোবায়ের। অপহরণ ও মুক্তিপণ চাওয়ার এই ঘটনায় মামলা হয়েছে উত্তরা পশ্চিম থানায়। গ্রুপের বাকি সদস্যদের ধরতে অভিযান অব্যাহত রাখার কথা জানায় পুলিশ। আমাদেরকে জানানোর পরে আমরা তাদেরকে গ্রেপ্তারের চেষ্টা করি এবং ভিকটিম উদ্ধারের চেষ্টা করি। একটা পর্যায়ে আমরা রাত 8:30টার সময় মোবাইল টেকনোলজির সহযোগিতায় ওই ভিকটিমকে উদ্ধার করে, অবৈধ ভিকটিমকে, এবং 2 জনকে আটক করি, কাজী জুবাইর এবং আবিদ নাম। তাদের কাছ থেকে ল্যাপটপ উদ্ধার করি, ভিকটিমের অফিসের ল্যাপটপ এবং অন্যান্য আলামত উদ্ধারের চেষ্টা অব্যাহত আছে। তো তাদের কাছে টাকা যে 10 কোটি টাকা দাবি করছিল, এটারও আমরা সত্যতা পাই, এভিডেন্স পাই এবং কিছু ভিডিও ফুটেজ পাই। সাপ্তাহিক ছুটির দিনে সকালে জমজমাট নিত্যপণ্যের বাজার। সে খবর জানাতে রাজধানীর কারওয়ান বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তাসফিয়া উখরোজ। উখরোজ, আপনার থেকে জানতে চাই যে দাম বাড়ার পর বাজারে বোতলজাত সয়াবিন তেলের সরবরাহর কেমন দেখতে পেরেছেন, বেড়েছে কিনা, আর সহ তেল সহ অন্যান্য নিত্যপণ্যের দরদামের বা পরিস্থিতি কি তথ্য আছে আপনার কাছে? অনেক গত মাস থেকে, অর্থাৎ পবিত্র ঈদ উল ফিতরের আগের থেকেই যে বাজারে নিত্য প্রয়োজনীয় যে পণ্যগুলো রয়েছে সেগুলোর দাম কিন্তু বাড়তি ছিল, এবং আজকে আমরা বেশ কয়েক সপ্তাহ পর এসেও কিন্তু একই চিত্র অনেকটা দেখতে পাচ্ছি। যদিও বাজার, আপনি যেমনটি বলছেন যে বাজার কিন্তু জমজমাট রয়েছে, কিন্তু বাজারে যে নিত্য প্রয়োজনীয় পণ্যগুলো রয়েছে, চাল ডাল থেকে শুরু করে তেল বা এছাড়া অন্যান্য সবজি, যে এই ধরনের পণ্যগুলোর দাম কিন্তু ক্রেতারা বলছেন যে তাদের নাগালের বাইরে এখনো। বিশেষ করে যেহেতু গত মঙ্গলবার আসলে ভোজ্য তেলের দাম, সয়াবিন তেলের দাম লিটারে 14 টাকা বাড়ানো হয়েছিল, সেটি কিন্তু আমরা এই বাজারে এসে দেখতে পাচ্ছি ক্রেতারা বলছেন যে এইভাবে অসময়ে বা হুট করে যে তেলের দাম এত বাড়িয়ে দেওয়া হচ্ছে, এটার প্রভাব কিন্তু তাদের দৈনন্দিন জীবনে পড়ছেন, এবং তারা বলছেন যে আসলে তেল ছাড়া অন্যান্য সকল যে পণ্যগুলো, নিত্য প্রয়োজনীয় পণ্যগুলো রয়েছে সেগুলোর দাম যেহেতু বৃদ্ধি পেয়েছে, তো সেটির ফলে তাদের আসলে বেশ অস্বস্তিতেই পড়তে হচ্ছে। এছাড়া আমরা চালের বাজার ঘুরে দেখেছি, আমরা চালের বাজারে দেখেছি যে মিনিকেট যে চাল রয়েছে, অর্থাৎ সরু চাল, সেই চালের দাম কিন্তু আমরা দেখেছি এ সপ্তাহে 80 থেকে 84 টাকায় বিক্রি হচ্ছে, যেটি গত 2 সপ্তাহ আগেও বিক্রেতারা বলছেন যে কম ছিল, এবং বিক্রেতারা এটিও জানিয়েছেন যেহেতু বৈশাখ মাস শুরু হয়ে গেছে, অর্থাৎ নতুন মরশুমে শুরু হয়েছে, তাই এই মিনিকেট চালের দাম আসলে এখন চড়া থাকলেও ধীরে ধীরে সেটি কমে আসবে। এছাড়া আমরা সবজির বাজার ঘুরে দেখছিলাম, গ্রীষ্মকালীন সবজির মজুদ যথেষ্ট রয়েছে বাজারে, কিন্তু এই যে গ্রীষ্মকালীন সবজির বাজারের দাম কিন্তু আসলে চড়া। ক্রেতারা বলছেন যে সবজির বাজারে দাম বাড়তি থাকায় তাদেরকে বিপাকে পড়তে হচ্ছে। এছাড়া তেলের, ভোজ্য তেলের কথা বলছিলেন, যেহেতু সয়াবিন তেলের দাম প্রতি লিটারে 14 টাকা বাড়ানো হয়েছে, সেটির ফলে ক্রেতাদেরকে বেশ বিপাকেই পড়তে হচ্ছে। তবে বিক্রেতারা বলছেন এই যে তেলের দাম বাড়তি হওয়া, এটির সাথে আসলে তাদের সরবরাহ যে বেড়েছে, বা তারা দাম বাড়তি থাকায় সরবরাহ বাড়াতে চাচ্ছেন, এই ধরনের তথ্য আসলে আমাদেরকে বিক্রেতারা দেয়নি। তারা বলছেন যে সরবরাহ অন্যান্য সময় তারা যেভাবে করে থাকেন সেরকমই রয়েছে। এছাড়া চাল ডাল সহ অন্যান্য যে সকল নিত্য প্রয়োজনীয় পণ্যগুলো রয়েছে, সেগুলো সবগুলো নিত্য প্রয়োজনীয় পণ্যের দামই কিন্তু কিছুটা বেশি, ফলে এই বাজারে যারা আসছেন ক্রেতারা বলছেন যে সব কিছুর দাম যেহেতু কিছুটা বেশি, তাই তাদেরকে বেশ অস্বস্তিতেই পড়তে হচ্ছে। তো এই ছিল আমার কাছে কারওয়ান বাজার থেকে সবশেষ। রাজধানীর কারওয়ান বাজার থেকে নিত্যপণ্যের দ্রব্যাদির সবশেষ খোঁজ খবর রাখছিলেন, দরদামের খোঁজ খবর রাখছিলেন সহকর্মী তাসফিয়া উখরোজ। এবার একটু চট্টগ্রামের দিকে তাকাতে চাই। সপ্তাহ ব্যবধানে চট্টগ্রামের বাজারে কিছুটা বেড়েছে টমেটো আর বেগুন সহ বেশ কিছু সবজির দাম, তবে সহনীয় রয়েছে মুরগি ও মাছের দাম। এ নিয়ে আরও জানাতে চট্টগ্রামের কর্ণফুলী বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফয়সাল করিম। ফয়সাল, আপনার থেকে জানতে চাই যে সবজির দাম তো চড়া, তো বাজারের সরবরাহ পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন, আর দরদাম নিয়ে ব্যবসায়ীরা বা কি বলছেন?
অনেক আমরা যেটা দেখছি যে সবজির দাম কিছু কিছু সবজি বাড়তির দিকে রয়েছে এবং যারা দোকানি আছেন তারা বলছেন যে মূলত বৃষ্টি না হওয়ার কারণে সবজি কিছু কিছু ক্ষেত্রে বাড়তি দাম পড়ছে এবং যেসব সবজি আসলে গত সপ্তাহে 50 থেকে 60 টাকা ছিল সেগুলো কিছু কিছু ক্ষেত্রে 70-80 টাকায় বিক্রি হচ্ছে এবং আমরা দেখেছি যে মূলত এখানে যেসব সবজির দাম বেড়েছে তাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে বেগুনের দাম কিন্তু এখানে বেড়েছে এবং বেগুন যারা দোকানে আছেন তারা বলছেন 70 থেকে 80 টাকা বিক্রি হচ্ছে, যেটি গত সপ্তাহে 60 টাকা ছিল এবং লাউয়ের দামও বেড়েছে 40 থেকে 50 টাকায় বিক্রি হচ্ছে, যেটি ছিল 25 থেকে 30 টাকা। বাঁধাকপি 40 থেকে 50 টাকায় বিক্রি হচ্ছে, যেটি ছিল 20 থেকে 25 টাকা দাম। মিষ্টি কুমড়াও কিন্তু 70 থেকে 80 টাকা দামে বিক্রি হচ্ছে, যেটি ছিল 50 থেকে 60 টাকার। ঝিঙের দাম 100 টাকা গিয়ে ঠেকেছে, যেটি গত সপ্তাহে ছিল 80 টাকা। তবে টমেটোর দামও বেড়েছে, কিন্তু টমেটোর দাম তারা বলছেন 30 টাকা, যেটি ছিল কিন্তু 20 থেকে 25 টাকা। তবে কমেছে কিন্তু কাঁকরোলের দাম উল্লেখযোগ্য হারে, যেহেতু কাঁকরোলের সিজন এবং পটলের সিজন। তো তারা বলছেন যে আসলে কাঁকরোল এখন 120 টাকায় বিক্রি হচ্ছে, যেটি কিন্তু গত সপ্তাহে বা আগে ছিল কিন্তু 140 থেকে 150 টাকা। এছাড়া ঢেঁড়সের দামও কমেছে, 60 থেকে 70 টাকায় বিক্রি হচ্ছে, 80 টাকা যেটি দাম ছিল আগে। এবং লেবুর দামও কিন্তু উল্লেখযোগ্য হারে কমেছে। লেবু যেখানে জোড়া 20 থেকে 25 টাকায় বিক্রি হতো, এই সপ্তাহে কিন্তু সেটি 10 থেকে 15 টাকায় বিক্রি হচ্ছে। তো সুতরাং সবজির বাজারটা মোটামুটি কিছু কিছু ক্ষেত্রে 10 থেকে 20 টাকা বেড়েছে কেজি প্রতি সবজির দাম। এবং আমরা যেটি দেখছি যে আসলে সবজির দাম নিয়ে ক্রেতাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া আছে। তবে মাছ এবং মুরগির দাম নিয়ে মোটামুটি সন্তুষ্ট ক্রেতারা। তবে মুরগির দামে আসলে ক্রেতারা সন্তুষ্ট থাকলেও গরুর মাংসের দাম নিয়ে এক ধরনের অসন্তোষ আছে, কারণ গরুর মাংসের ক্ষেত্রে তারা দেখছেন যে এখানে এই কর্ণফুলী বাজারে কিন্তু 1000 কেজি টাকা হাঁকা হচ্ছে পুরো মাংসের দাম গরু, এবং মুরগির বাজার কিন্তু সহনীয়। আর মাছের দাম এখনও সহনীয় আছে, তবে সমুদ্রে যেহেতু মাছ আহরণ বন্ধ আছে, সামনের সপ্তাহ থেকে হয়তো এই সমুদ্রের মাছের দামে কিছুটা বাড়তি দাম আসতে পারে। অনেক কর্ণফুলী বাজার থেকে শাকসবজির সবশেষ দরদামের খোঁজখবর রাখছিলেন সহকর্মী ফায়সাল করে। বরিশালের মানুষ অর্থাৎ উপকূলের যে সমস্ত মানুষ, তাদের দুঃখের যেন শেষ নেই। যেমন ধরুন, বরিশাল বিভাগের উপকূলীয় এলাকার 197 কিলোমিটার বেড়িবাঁধ ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। রিমেল, সিডোরের মতো ঘূর্ণিঝড় যদি আঘাত হানে, তাহলে এইসব বাঁধ ভেঙে লোকালয়ে ঢুকে পড়তে পারে পানি। আর এতে ক্ষতির আশঙ্কা করছেন স্থানীয়রা। বিশেষজ্ঞরা বলছেন স্থায়ী বেড়িবাঁধ নির্মাণ করা প্রয়োজন। এদিকে পানি উন্নয়ন বোর্ড বলছে এই ব্যাপারে প্রকল্প মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে, অনুমোদিত হলেই প্রকল্প বাস্তবায়ন করা হবে। মাহমুদুল নবীর তোলা ছবিতে ফেরদৌস সোহাগের প্রতিবেদনে দেখবেন বিস্তারিত। বরগুনার পাথরঘাটা উপজেলার বিষখালী নদীর ব্রিকফিল্ড পয়েন্ট। সবশেষ গেল বছর ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত হয় এই পয়েন্ট। এখনও ঝুঁকিপূর্ণ এর 650 মিটার এলাকা, তবে 1 বছরও মেরামত হয়নি এসব এলাকা। একই চিত্র দেখা যায় বরিশাল বিভাগের পটুয়াখালী, ভোলা, পিরোজপুর এবং বরিশাল সদরের বেড়িবাঁধগুলোর বিভিন্ন পয়েন্টে। প্রতি বছর ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত হয় এসব বাঁধের বিভিন্ন অংশ। লোকালয়ে পানি ঢুকে নষ্ট হয় ফসলি জমি, বন্যায় সব হারিয়ে নিঃস্ব হয় অনেক পরিবার। এ অবস্থায় ঘূর্ণিঝড় ও বর্ষা মৌসুমের আগে এসব বাঁধ সংস্কারের দাবি স্থানীয়দের। সিডরের মতন যদি আবার ঘূর্ণিঝড় হয়, তাহলে আমাদের এই 10-12 এলাকা তলাই যাইবে। গরু বাচ্চা এবার সব নিয়েই আমরা মানে দৌড়াদৌড়ির ভিতরেই থাকি, কোথায় যাব। আমাদের এই বেরিবাঁধটা যখন এই ভাঙে গেছে, এইটা সংস্কার কিভাবে করা যায়, এইটা আমাদের অনুরোধ। এমনভাবে করা হোক স্থায়ীভাবে, যেন এটা 100 বছরও যেন না ভাঙে। পানি উন্নয়ন বোর্ড বলছে বিভিন্ন সময় কুবধন গ্রামের ব্রিকফিল্ড সংলগ্ন বেড়িবাঁধ ও কালমেঘা টুলু পয়েন্ট মেরামত করা হলেও তা বেশি দিন টিকেনি। শিগগিরই এসব এলাকায় সংস্কার কাজ শুরুর আশ্বাস পাউবির কর্মকর্তার। উন্নয়ন প্রকল্প চলমান আছে, তার আওতায় প্রায় 50 কিলোমিটার বাঁধ পুনরাকৃতিকরণ কাজ চলমান রয়েছে। আর আমরা সচেষ্ট রয়েছি, আশা করি বর্ষার আগে আমাদের সবগুলো কাজ শেষ হবে এবং আগামী ঘূর্ণিঝড়ে আমরা লোকজনকে ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা করতে পারবো। বরিশাল বিভাগের পটুয়াখালী, ভোলা, বরগুনা ও পিরোজপুরের বেড়িবাঁধগুলো সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ। এ সংক্রান্ত একটি প্রকল্প প্রণয়ন করে তা বাস্তবায়নের জন্য মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বলে জানান পানি উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন প্রকৌশলী। 197 কিলোমিটার এইটা পুনর্বাসনের জন্য আমরা একটি প্রকল্প প্রস্তাবনা প্রস্তুত করে আমাদের মন্ত্রণালয়ে প্রেরণ করেছি। বর্তমানে এই প্রকল্প প্রস্তাবনা বৈদেশিক অর্থায়নে বাস্তবায়নের জন্য ইআরডিতে প্রক্রিয়াধীন আছে। বিশেষজ্ঞরা বলছেন স্থান ও গুরুত্বভেদে বেড়িবাঁধ নির্মাণে ভিন্নতা রয়েছে। উপকূলীয় এলাকার বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিতে দ্রুত স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের প্রতি জোর দেন তারা।
লেআউট দেওয়া হয় যে এখানে এরকম করতে পারলে কোনটা আগে কোনটা পরে এবং কি ধরনের নেচারের উপর কি ধরনের বাঁধ পোল্ডার এখানে নির্মাণ করতে হবে, সেক্ষেত্রে দেশের অর্থের অপচয় হ্রাস পাবে, পাশাপাশি আপনার দুর্যোগ সহনশীল বাঁধ বা পোল্ডার আমাদের দেশে আমরা পাবো। বরিশাল বিভাগে পোল্ডারের সংখ্যা ৭৯টি, বাঁধের দৈর্ঘ্য ৩,২৫৬ কিলোমিটার। এর মধ্যে ৪৩টি পোল্ডারের বিভিন্ন পয়েন্ট ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত হয়ে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। কিলোমিটারের হিসাবে যা প্রায় ১৯৭ কিলোমিটার। নকশা অনুসারে এই বেড়িবাঁধ তৈরির নিয়ম শুধুমাত্র মাটি দিয়ে, কিন্তু স্থানীয়দের অভিযোগ মাটির সাথে মেশানো হয় বালিও। অভিযোগের এখানেই শেষ নয়। বেড়িবাঁধের দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা, এখানেও রয়েছে সূক্ষ্ম কারচুপি। আর এসব কারণে শুধু ঘূর্ণিঝড়ই নয়, অমাবস্যা এবং পূর্ণিমার জোয়ারের সময়ও ক্ষতিগ্রস্ত হয় বেড়িবাঁধ। আর এ সমস্যার সমাধানে স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের দাবি উঠেছে। ফিরদাউস সোহাগ, এখন, পাথরঘাটা, বরগুনা। কাতারের বিভিন্ন মসজিদে নিয়োজিত খতিব, মুয়াজ্জিন, ইমামদের একটি বড় অংশ প্রবাসী বাংলাদেশি। শ্রম আর নিষ্ঠায় দায়িত্ব পালন করে স্থানীয়দের মাঝে আস্থার প্রতীক হয়ে উঠেছেন এই আলেমরা। কাতারের যে সমস্ত নাগরিকরা তারা বলছেন, সুন্দর তেলাওয়াত, শুদ্ধ আরবি উচ্চারণ সহ নানা কারণে বাংলাদেশি খতিব, ইমাম, মুয়াজ্জিনদের কদর ভবিষ্যতে আরও বাড়বে। কাতার থেকে আনোয়ার হোসেন মামুনের তথ্য, ছবিতে দেখবেন বাকিটা। পারস্য উপসাগরের উপকূলে ১১,৫৭১ বর্গ কিলোমিটার আয়তনের দেশ কাতার। দেশটির নির্মাণ খাতে বাংলাদেশি শ্রমিকদের যেমন অবদান আছে, তেমনি মসজিদগুলোতেও রয়েছে ইমাম, মুয়াজ্জিন ও খতিবের বিপুল চাহিদা। ১৯৯০ সালে প্রথম সরকারিভাবে বিদেশ থেকে ইমাম, মুয়াজ্জিন নিয়োগ দিতে শুরু করে কাতার। প্রায় ২ দশকের বেশি সময় ধরে রাজধানী দোহাসহ বিভিন্ন শহরের মসজিদে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করছেন বাংলাদেশিরা। কাতারের প্রায় ২,৪০০ মসজিদে দায়িত্ব পালন করছেন প্রায় ১,৫০০ বাংলাদেশি খতিব, ইমাম ও মুয়াজ্জিন। মুসলিম রাষ্ট্রের নাগরিক হিসেবে বাংলাদেশি আলেমদের কদরও করেন কাতারিরা। বাংলাদেশে গিয়ে ওনারা যত লোক একসাথে পান, একসাথে ৫-৭ হাজার লোক ওনারা পান। এখান থেকে ইন্টারভিউর মাধ্যমে ওনারা সিলেক্টেড করে নিয়ে আসেন। এই সুযোগটা ওনারা কোথাও অন্য দেশে গিয়ে পান না। বাংলাদেশি মুদ্রায় ১ থেকে ১.৫ লাখ টাকা বেতনের পাশাপাশি কাতার সরকারের উদ্যোগে বিনামূল্যে আবাসন সুবিধা পান তারা। গুনতে হয় না পানি বা বিদ্যুৎ বিলও। এছাড়া তাদের সন্তানদের পড়াশোনার খরচও বহন করে সরকার। কাতার সরকার এবং কাতারবাসীর, কাতারস্থ জনগণের যে একটা বিশ্বাস এবং তাদের যে একটা ভালোবাসা আমাদের প্রতি এবং আস্থা বাংলাদেশের হাফেজ আলেমদের প্রতি, এটা সত্যিই এটা প্রশংসার দাবি রাখে। কাতার সরকার যেভাবে সুযোগ দিচ্ছে, পৃথিবীর আর কোথাও এই নজির নেই বলে জানান আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান। এখানকার আলেম ওলামা যারা আছেন মসজিদগুলোতে, তাদের প্রতি আমাদের আহ্বান, তারা যেন সাধারণ প্রবাসী ভাইদেরকে সময় দেন, তাদেরকে মোটিভেশন করেন, তাদেরকে ধর্মীয় কাজে অগ্রসর হতে সাহায্য করেন। অনেকে অনেক মন খারাপ করেন, তাদের সহযোগিতার জন্য আমাদের নানা উদ্যোগ থাকা দরকার। বাংলাদেশের রাষ্ট্রদূত মনে করেন, দেশের ইতিহাস, ঐতিহ্য ও ধর্মীয় মূল্যবোধ তুলে ধরে আস্থার প্রতীক হয়ে উঠতে পারেন প্রবাসী আলেমগণ। বাংলাদেশি খতিব, ইমাম এবং মুয়াজ্জিনরা কিন্তু যুগের পর যুগ ধরে একটি বিশেষ স্থান অধিকার করে রেখেছে এবং আমাদের খতিব, ইমাম এবং মুয়াজ্জিনরা তাদের মেধা এবং তাদের পরিশ্রম দিয়ে কিন্তু এই বিশেষ স্থানটা অর্জন করেছে। স্থানীয়রা মনে করেন, মেধা, আচরণ, শ্রুতিমধুর তিলাওয়াত, শুদ্ধ উচ্চারণ সহ নানাবিধ সাফল্যের কারণে বাংলাদেশি আলেমদের ব্যাপক কদর রয়েছে কাতারে। এখন কাতার। ইসরায়েলি বাহিনীর বোমা হামলার মধ্যেই গাজাবাসীর মধ্যে নতুন আতঙ্ক ভর করেছে। ছড়াচ্ছে ধ্বংসস্তূপে ছড়িয়ে ছিটিয়ে থাকা অবিস্ফোরিত বোমা আর গোলাবারুদের সংখ্যা। ইতিমধ্যেই এগুলোর বিস্ফোরণে দুর্ঘটনার শিকারও হয়েছেন অনেকে। তাই জনসচেতনতায় তৎপর আন্তর্জাতিক রেড ক্রিসেন্ট কমিটি ও ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট সোসাইটি। ১৯০৭ সালের যেই হেগ কনভেনশন আছে, তার সিদ্ধান্ত অনুযায়ী এইসব অপসারণের সহায়তা করতে বাধ্য ইসরায়েল নিজেই। তৌহিদুর রহমান জানাবেন বাকিটা। মৃত্যুকূপে পরিণত করেও গাজায় প্রতিনিয়ত বোমা হামলা এবং স্থল অভিযানের মাধ্যমে হত্যা ও ধ্বংসযজ্ঞ চালাচ্ছে ইসরায়েল। ধ্বংসস্তূপের নগরীতে এখন নতুন আতঙ্ক ইসরায়েলি বাহিনীর ছোড়া অবিস্ফোরিত বোমা ও গোলাবারুদ।
বেরিয়ে আসছে যুক্তরাষ্ট্রের তৈরি 900 কেজি ওজনের মার্ক 84 বোমাসহ অবিস্ফোরিত আরও নানান ধরনের মারণাস্ত্র। বসতভিটার ধ্বংসস্তূপ সরাতে গিয়ে এসবের বিস্ফোরণে দুর্ঘটনার শিকার হচ্ছেন অনেকেই। انفجار قوي جدا لا اعرف ما هو ولا ايش النوع ولا ايش هو. كنا نلعب ما شايفين شيء من المنطقة وكمان فيش شيء هو إلا لما شفنا الانفجار. অবিস্ফোরিত বোমা আতঙ্কে সময় কাটাচ্ছেন গাজার দক্ষিণাঞ্চলীয় খান ইউনিসের এই বাড়িটির বাসিন্দারা। 49 বছর বয়সী হানি আল আবদুল্লাহ জানান, আঘাত হানা একটি ক্ষেপণাস্ত্র তার ঘরের ছাদ ভেদ করে অবিস্ফোরিত অবস্থায় মাটিতে পড়ে আছে। احنا رجعنا على البيت لانه ما فيش في ظل ظروف البرد القارس اللي موجود. الخيم اصبحت صعبه، اضطرينا نرجع بعضنا طبعا. البعض الاخر مثل الوالد والوالده وبناتنا। ইসরায়েলি আগ্রাসনে হামাস পরিচালিত ফিলিস্তিনি পুলিশ বাহিনীর বিস্ফোরক প্রকৌশল বিভাগের সব সম্পদ ক্ষতিগ্রস্ত হওয়ায় গাজা জুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা অবিস্ফোরিত গোলাবারুদ নিয়ে ক্রমেই উদ্বেগের পাল্লা ভারী হচ্ছে। بدء سريان التهدئة، نزل الفريق ميدانيا بشكل مباشر على الميدان. في فترة الحرب تضررت جميع ممتلكات هندسة المتفجرات على مستوى قطاع غزة، لا يتوفر أي معدات. এই অবস্থায় পরিত্যক্ত বিস্ফোরক দ্রব্য থেকে দুর্ঘটনা এড়াতে জনসচেতনতায় একসঙ্গে কাজ করছে ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট সোসাইটি এবং আন্তর্জাতিক রেড ক্রস কমিটি। প্রচারণার মাধ্যমে এ বিষয়ে সতর্ক করা হচ্ছে শিশুসহ সাধারণ বাসিন্দাদের। এমনকি অবিস্ফোরিত বোমা দেখা মাত্রই ওই স্থানটি বিপজ্জনক হিসেবে চিহ্নিত করা হচ্ছে। Over the past period, we have worked closely with our partners from PRCS to raise awareness among the local populations about the risks posed by oxys. احنا استهدفنا مراكز كتير. طبعا الاطفال كتير عندهم تعديل سلوك بسبب هذه الشغلات اللي كانوا يعملوها بالمخلفات الحربيه ممكن حرقها. জাতিসংঘ এবং রেড ক্রসের আন্তর্জাতিক কমিটি জানিয়েছে 1907 সালে হেগ কনভেনশনে নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী যুদ্ধের অবশিষ্টাংশ অপসারণে সহায়তা করতে বাধ্য ইসরায়েল। তা মেনে যদি তেল আবিব এ বিষয়ে সহযোগিতা করে তাহলে গাজা থেকে অবিস্ফোরিত বোমা সরাতে আনুমানিক $50 কোটি এবং 10 বছর সময় লাগতে পারে বলে আশঙ্কা সংশ্লিষ্টদের। 2023 সালের 7 অক্টোবর আগ্রাসন শুরুর পর থেকে গাজায় কর্মরত জাতিসংঘের বিভিন্ন সংস্থা এবং এনজিওগুলোর দেয়া তথ্য বলছে পরিত্যক্ত বোমার আঘাতেই প্রাণ হারিয়েছে অন্তত 23 জন, আহত 1.5 শতাধিক। হামাস পরিচালিত সরকারি মিডিয়া অফিসের তথ্য বলছে যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত অস্ত্র অপসারণে কাজ করতে গিয়ে পুলিশ প্রকৌশল বিভাগের অন্তত 31 সদস্য নিহত এবং 22 জন আহত হয়েছেন। এ তালিকায় রয়েছেন বোমা নিষ্ক্রিয় করার সময় হতাহতের শিকার হওয়া বেশ কয়েকজন। তৌহিদুর রহমান, এখন বিশ্ব। এবার খেলার প্রসঙ্গ। ঢাকার দূষণ ছেড়ে সাফ অনূর্ধ্ব 19 চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে জাতীয় দলের ক্যাম্প শুরু হয়েছে যশোরে। একাধিক প্রবাসী ফুটবলার নিয়ে শক্তিশালী দল লাল সবুজের প্রতিনিধিদের। কোচ খেলোয়াড় সবারই লক্ষ্য চ্যাম্পিয়নশিপ। যশোর থেকে ওয়াসিউল হক পান্থ জানাচ্ছেন বাকিটা। দেশের ফুটবলে নতুন অধ্যায়ের সূচনা হলো। প্রথমবার রাজধানীর বাইরে জাতীয় অনূর্ধ্ব 19 ফুটবল দলের 2 সপ্তাহব্যাপী আবাসিক প্রশিক্ষণ ক্যাম্প শুরু হয়েছে যশোরের শামসুল হুদা ফুটবল একাডেমিতে। রাজধানীর কোলাহল আর কমলাপুরের অস্বাস্থ্যকর পরিবেশের চেয়ে যশোরের গ্রামীণ পরিবেশের এই একাডেমি নজর কেড়েছে সবার। প্লেয়ারদেরকে যা দেখলাম যে আমি অনেক আশাবাদী এই প্লেয়ার নিয়ে, যে আমি একটা ভালো জায়গায় যাইতে পারবো আমার মনে হইতেছে। আর আমার যে চাপ, আমার মনে হয় না চাপ, যে ভালো প্লেয়ার আমি পাইছি আমার মনে হয় না এটা চাপ হবে। হামজা চৌধুরীর অভিষেকের পর দেশের ফুটবলে প্রবাসী খেলোয়াড়ের জোয়ার। বয়স ভিত্তিক দলেও আছেন একাধিক প্রবাসী। এদের মধ্যে ফাহমিদুলের সাথে ইতালিয়ান লিগে খেলা আব্দুল কাদির যেন সকলের মধ্যমণি। প্রথমবারের মতো দেশের জার্সি গায়ে জড়ানোর আগেই তার চোখে সাফ জয়ের স্বপ্ন। একই স্বপ্ন বুনছেন দলের কোচ গোলাম রাব্বানী ছোটন। আমি প্রতিদিন আমার বেস্টটা দিতে চাই, তো সবসময় বেস্টটা ট্রেনিংয়ে হোক, সবসময় আমার বেস্টটা দিয়ে আমি বাংলাদেশের জার্সি জড়াতে চাই। প্রত্যাশা তো অবশ্যই আমাদের আছে, এবং সাপে তো আমরা সবসময় যে আমরা ভালো করার জন্য যাই মানে সিনিয়র লেভেলে প্রবাসী ফুটবলারদের সাথে দেশীয়দের সম্পর্ক নিয়ে বিভিন্ন গুঞ্জন থাকলেও বয়স ভিত্তিক দলটির পরিবেশ একদমই ভিন্ন বলে জানিয়েছেন কোচ। ছেলেরা আছে, তারাও সহযোগিতা করতেছে এবং তাদের একটা ভালো বন্ডিং, আমরা খুব অল্প দিনের মধ্যে তারা আসছে কিন্তু ভালো একটা বন্ডিং দেখতে পাচ্ছি। আমাদের 3 জন ফরেন প্লেয়ার আছে, তারা খুবই ভালো প্লেয়ার, ওদের স্কিল অনেক ভালো, ওদের সাথে আমরা
3-4 দিন হয়েছে আমরা ওদের সাথে কাজ করতেছি। বয়সভিত্তিক দলে দক্ষিণ এশিয়ায় বরাবরই বড় নাম বাংলাদেশ। এবারের অনূর্ধ্ব 19 দলটিই গেল সাফ অনূর্ধ্ব 17-র রানার্স আপ। তাই বয়স বদলালেও টুর্নামেন্ট দিয়েই গেল আসরের প্রতিশোধ নিতে চায় টিম বাংলাদেশ। কষ্ট তো আছেই, আমরা গত 2 বার 17 ফাইনালে উঠে ট্রফি নিতে পারি নাই, সেই আক্ষেপটা তো আছে ভিতরে, সেটা এখন ঘুষাতে চাই। বৃহস্পতিবার শুরু হওয়া ফুটবল দলের 2 সপ্তাহের ক্যাম্প শেষে বিকেএসপি টার্ফে অনুশীলন করবে দল। 9 থেকে 19 মে ভারতের অরুণাচল প্রদেশে অনুষ্ঠিত হবে এবারের সাফ অনূর্ধ্ব 19 চ্যাম্পিয়নশিপ। ওয়াসিউল হক পান্থ, এখন যশোর। এখন বাণিজ্য শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। হাওরের মাঠে মাঠে ধান কাটা উৎসব, মারাইয়ের ব্যস্ত কৃষাণী, ভালো ফলনে কৃষকের মুখে হাসি। সুনামগঞ্জে বৃষ্টি শুরু হওয়ায় দুশ্চিন্তা। আল্লাহ দিলে এখন ভালাই আছে, ধানের ফসল খুব বেশি ফলছে, ঠিক আছে, ধান খাড়া হইতেছে, মানে আবহাওয়া খারাপ তো পানি তোলে যাবে, মনে হচ্ছে যাইতেও পারে ধান। 3 ঘন্টার মাঝে মনে একবার কাটা হয়েছে, আর 2 ভাগ রয়েছে কাটার বাকি। উৎপাদনে ফিরেছে 2 মাসের বেশি বন্ধ থাকা চালকল, সরকারিভাবে বেঁধে দেয়া দাম পুনর্বিবেচনার দাবি ব্যবসায়ীদের। রোহিঙ্গা প্রত্যাবাসন কঠিন হলেও অসম্ভব নয় বলছেন বিশ্লেষকরা। আরাকান আর্মির সঙ্গে আলোচনা চালিয়ে নেওয়ার পরামর্শ। হবিগঞ্জের ট্রাক পিকআপের সংঘর্ষে 4 জন নিহত। চুয়াডাঙ্গা সিরাজগঞ্জে ট্রাক বাস চাপায় প্রাণ গেল 4 জনের। এবং সাফ অনূর্ধ্ব 19 চ্যাম্পিয়নশিপ সামনে রেখে জাতীয় দলের ক্যাম্প শুরু। প্রবাসী ফুটবলার নিয়ে শক্তিশালী দল গড়ার লক্ষ্য। এই ছিল এখন বাণিজ্যের আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া এখন টেলিভিশন ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।